প্রচণ্ড দাবদাহে বঙ্গভূমি অতিষ্ঠ। পাখার ঘুরন্ত ব্লেডগুলোকে দেখলে ভারী মায়া হয়। তারপর অনবরত শরীর দিয়ে বয়ে চলা ঘামের জ্বালায় এক প্রকার অসহনীয় অবস্থা। নীলকমলবাবু বেনুদাকে আগেই এয়ার কন্ডিশনার লাগাবার কথা বলেন ঠিকই, কিন্তু বেনুদা এক কথায় না করে দেয়। কারণ তার কথায় এতে শরীরের শুধু খারাপ নয়, অলস হয়ে যেতে পারি। অতএব এয়ার কন্ডিশনার ক্যান্সেল। আমি সকাল থেকেই সোফার উপর শুয়ে আছি। বেনুদা একবার করে আমার সামনে দিয়ে পায়চারি করছে আর চোখে আমাকে দেখে চলেছে। এক কথায় বিষয়টা যে ওর মোটেই ভালো লাগছে না সেটা আমাকে ভালো করেই বুঝিয়ে দিচ্ছে। কিন্তু এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমার এরকম কাণ্ড ছাড়া কোনো উপায় নেই। এখন বিকাল 5:30। আমি ঠিক একইভাবে সোফার ওপর শুয়ে ভূগোলের বইটা নড়ে চড়ে দেখছিলাম, আর বেনুদা আমার সামনের চেয়ারে বসে একটা বই নিয়ে মন দিয়ে পড়ে চলেছে। আমি নিজের কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করি, বেনুদা, কিসের বই? বেনুদা চোখের সামনে থেকে বই না সরিয়ে বলে, ভারতীয় প্রত্নতত্ত্বের উপর লেখা বই। এরপর চোখের সামনে থেকে সামান্য বইটা সরিয়ে বলে, তবে তোর মতন ল্যাথ করতে রে মর্মকে বুঝবে না। বলা শেষ করে আবারও বই পড়তে শুরু করে বেনুদা। আমি বেনুদার খোঁজাটা বেশ ভালোই বুঝতে পারছি, কিন্তু জানি এখন কোনো প্রত্যুত্তর দেওয়া যাবে না, তাই চুপ করে যাওয়াই শ্রেয়। এমত অবস্থায় আমাদের সদর দরজার কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলতে দেখি নীলকমলবাবু মাথা নিচু করে ডান পাশে আমাকে সরিয়ে সোজা এগিয়ে যান সোফার দিক লক্ষ্য করে। তারপর সোফার ওপর হাত পা ছড়িয়ে ধপাস করে একটা নিঃশ্বাস ফেলে বসে পড়েন। বেনুদা নীলকমলবাবুর এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি বইটা টেবিলে রেখে জিজ্ঞাসা করে, কি হলো নীলকমলবাবু, শরীর খারাপ লাগছে নাকি? তারপর আমার দিকে ফিরে বলে, পাশে যা তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে তো। আমি দরজা বন্ধ করে রান্নাঘরের দিকে যেতে যাব, অমনি ভদ্রলোক করুণ কণ্ঠে বলেন, মানে স্টপ ভাইয়া সব, আমার জন্য কষ্ট করু রাখো। আমি মানুষের সমুদ্রে খুঁজেছি ঢেউ। বেনুদা এটা শোনার পরেই আবারও নিজের বইটা টেবিল থেকে ছুঁড়ে নিয়ে আবার নিজের চোখের সামনে রেখে পড়তে শুরু করে। নীলকমলবাবু সোফাতে সিঁড়ে হয়ে বসে অবাকে বলেন, কি হলো মশাই, আপনি আমার এই অবস্থা দেখেও এরকম থাকতে পারলেন? বেনুদা একভাবে বলে, আপনার নাটক শেষ হলে বলবেন, আমি আবার জিজ্ঞাসা করব। মানে আপনি ধরেই ফেলেছেন মশাই? এত ভালো অভিনয় যে ধরা ছাড়া কোনো উপায় নেই নীলকমলবাবু। আমি বলি, কি ব্যাপার বলো তো নীলকমলবাবু, হঠাৎ এরকম অভিনয়ের দরকার হলো কেন? ভদ্রলোক সামান্য মুচকি এসে বলেন, ভাইয়া মানে তুমি বাড়িতে থাকতে আর ইচ্ছা করছিল না, মনটা খালি এই পাহাড় পাহাড় করছে। বেশ তো, তাহলে ঘুরে আসুন না। কি বলো ভাইয়া, এই তোমরা ছাড়া যাই কি করে বলো তো? এরপর বেনুদা থেকে তাকিয়ে ভদ্রলোক বলেন, কি বলুন বেনুবাবু, যাবেন নাকি? বেনুদা সব শুনে একটা সিগারেট ধরিয়ে বলে, ক্ষমা করবেন নীলকমলবাবু, পাহাড়ে বেড়াতে যাবার মতন অতদিনের ছুটি আমি এক্ষুনি স্কুল থেকে পাবো। এই কেন বেনুবাবু? সামনেই স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে, তার আগে এতদিনের ছুটি আমি পাবো না, খুব বেশি হলে 3 দিন। কোচ পরোয়া নেই মশাই, সামনেই তো একটা পাহাড় আছে। আমি অবাক হয়ে ফুটি, সামনে পাহাড় কোথায়? ভদ্রলোক নিচের হাত দুটো বুকের কাছে জড়ো করে বলেন, এই ভাইয়া, এ তো ওই দেওঘরটাকে মিস করে যাচ্ছ ভাই। বেনুদা এবার বলে, সে তো বুঝলাম নীলকমলবাবু, কিন্তু দেওঘরকে দার্জিলিংয়ের সাথে তুলনা করাটা কি বোকামি হবে না?
এই কেন কেন বেণুবাবু? কারণ এই সময় দার্জিলিংয়ে ঠান্ডা আবহাওয়া থাকলেও দেওঘরে কিন্তু বেশ গরম, বলতে পারেন আমাদের এখানকার মতন। ভদ্রলোক আবার অবাক হয়ে বলেন, এ কি পড়েন কি মশাই? এ তো সর্বনাশের মাথায় পো। এরপর ভদ্রলোক আবারও চোখ বুজে কী সব ভাবতে থাকেন। তারপর একটা ধূর্ত হাসি এসে বললেন, কুছ পরোয়া নেই বেণুবাবু, আমরা সকালে হোটেলেই থাকবো, বিকেলবেলা পরিবেশ ঠান্ডা হলে এই সাইট সিন। যতটা সোজা ভাবছেন ততটা নাও হতে পারে নীলকমলবাবু। এই মশাই অত ভাবলে বাড়ি থেকে বেরোতে পারবো না, এ চোরস তো বেরিয়ে পড়া যাক। ঠিক আছে, আপনার কথাই শিরোধার্য হলো। এই বলে বেণুদা আমার দিকে ফিরে বলে, নেপাসে কাল রাতে 3টে জোরসেরি ট্রেনের টিকিট জোগাড় করে। নীলকমলবাবু এবার দন্তবে খুশিতে হাসি এসে বলেন, তাহলে এই যাওয়া হচ্ছে মশাই? আলবাত, আপনি বলবেন আর তার প্রবাদ মুখার্জি যাবে না, তাকে কখনো হয়েছে নীলকমলবাবু? এই বলে আমাকে বেণুদা বলে, ব্যাগ গুছিয়ে ফের পাশে দেওঘরে এখন অনেক জমজমাট বাকি। হোটেলে ঢোকার মুখে দেখি বেশ কিছুজন মানুষ নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে। দেহাতি বিহারি ভাষা, তাই অর্ধেক কথা বোঝা যাচ্ছে আর অর্ধেক কথা মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেণুদা হোটেলে ঢুকে ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ম্যানেজার বাবু, ওখানে অত লোকের ভিড় কেন? ম্যানেজার তমার নিয়োগী প্রবাসী বাঙালি, জন্ম ও জীবিকা এখানে হলেও বাংলা ভাষাটা ভালোই বলতে পারেন। তিনি বলেন, মানে আর বলবেন না মিস্টার মুখার্জি, গতকাল তপবন পাহাড়ে এক বৃদ্ধার 3 টুকরো মৃতদেহ পাওয়া গেছে। আতদায়ী কালো প্যাকেটের লাশের টুকরো দুটো পুড়ে ওই পাহাড়ের ওই 3 জায়গায় ফেলে এসেছে। নীলকমলবাবু অবাক হয়ে বলেন, কি বলছিল মশাই, এই যে বিশাল কেস? মানে শুধু কেস নয়, এ মস্ত বড় একটা মানে যাকে বলে ডিজাস্টার। বেণুদা জিজ্ঞাসা করে, কেন এরকম বলছেন কেন? এরকম একবার হলে নয় মারা যেত, পরপর 3 বার এই একই ঘটনা ঘটেছে। হোয়াট? হ্যাঁ মিস্টার মুখার্জি, আসলে এই ঘটনা ঘটার ঠিক 1 মাস আগেই আর এক যুবতী মহিলার 2 টুকরো দেহ পাহাড়ের 2 জায়গায় পাওয়া যায়। তারও ঠিক 15 দিন আগে একটি কিশোরীর 1 টুকরো দেহ পড়ে থাকে এই পাহাড়ে। কিশোরী দেহ অক্ষত? হ্যাঁ মিস্টার মুখার্জি, তার কোথাও কাটা ছেড়ে নেই। স্ট্রেঞ্জ, আরে অবাক ব্যাপারটা। অবাক কাণ্ড তো বটেই মিস্টার মুখার্জি, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। এই ঘটনা চাউর হয়ে যাওয়ার পর থেকে পর্যটকের পরিমাণ অত্যধিক দিনের পর দিন কমে যাচ্ছে। এখন যে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। এই বলে চুপ করে যান তমানবাবু। হোটেলের রুমে ঢুকে নীলকমলবাবু বলেন, এ কি ব্যাপার বলুন তো মশাই, জিনিসটা যে খুব একটা লাগলো না। বেণুদা ব্যাগ থেকে কাপড় গুছোতে গুছোতে বলে, সব প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না নীলকমলবাবু, তবে আমি বলি, তবে কি বেণুদা? তবে প্রশ্নের উত্তর খুঁজে নেওয়াটা কিন্তু আমাদের কাজ, আর বলতে পারি সেটা আমার একটা মস্ত বড় অভ্যাসের মধ্যে পড়ে, আর তার জন্য যা করার আমি করব। হোটেল থেকে বেরোতে দেখি ঘড়িতে বাজে বেলা 10টা। গরমের তাপ খুব বেশি তা বলা চলে না, আবার খুবই যে উপভোগ্যও সেটাও বলা খুব কঠিন। নীলকমলবাবু বেণুদাকে বলে, কি বসাই, এই বললেন সকালে হোটেল থেকে থাকবেন, বিকালবেলা বেরোবেন। তাই তো ভেবেছিলাম নীলকমল, কিন্তু পরিস্থিতি সেই নিয়ম মানতে দিল কই। আমি বলি, এখন কোন দিকে যাবে বেণুদা? বেণুদা হোটেলের উল্টো দিকে থাকা টাওয়ারের দিকে চেয়ে বলে, থানাতে। এসবকে বলছেন বেণুবাবু, ঘুরতে এসেও? নীলকমলবাবুর কথা থামিয়ে বেণুদা বলে, এটাই আমার নেশা নীলকমলবাবু। সত্যিটা না জানা অবধি এই বেণু মুখার্জি দেওঘরে চুপ করে বসে থাকবে না।
আর এই সত্যির কিনারা করার জন্য যা করার তা আমি করবো। এই বলে বিনুতা সামনের রাস্তা থেকেই হেঁটে এগোতে থাকে। থানাতে যখন পৌঁছাই দেখি বেশ কিছু মানুষ থানায় ঘিরে দাঁড়িয়ে আছেন। বিনুতা সেখানে থাকা ইন্সপেক্টরকে নিজের পরিচয় দেওয়াতে তিনি আমাদের বসতে বলেন আর তার সঙ্গে চায়ের ব্যবস্থাও করেন। তাহলে মিস্টার মুখার্জি কীভাবে সাহায্য করতে পারি বলুন তো? নিয়তি বাংলা ভাষা প্রশ্ন করে আমাদের চমকে দিলেন ইন্সপেক্টর। বিনুতা বলে, বাঙালি? আগে সুজন সাঁতরা, আদি বাড়ি কলকাতা বাণীগঞ্জ হলেও আমার বাবা কাজের সূত্রে দেওঘরে চলে আস, আর তখন থেকেই আমরা দেওঘরেই আছি। বেশ, তাহলে বাংলাতেই বলি। অবশ্যই মিস্টার মুখার্জি। বিনুদাই এবার চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলে, আমি আপনার কাছে আসি তপবন পাহাড়ের বিশেষ কিছু তথ্য নেওয়ার জন্য। কীরকম তথ্য বলুন তো? এই ধরুন, ওখানে যে 3টে লাশ পাওয়া গেল তাদের বিষয়। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কি আর নতুন কথা বলে বলুন তো প্রভাতবাবু। আসলে এই কেসটা নিয়ে আমরা বিষয় চিন্তিত, আর বলতে পারেন লোকাল পাবলিকটাও একটা চাপে আছে, কিন্তু এতে কিছু করেও খুনিকে আমরা ধরতে পারছি না। নীলকমল বাবু এবার বলেন, অনেস্টলি মশাই, আপনারাই ধরতে পারছেন না, তাহলে সাধারণ লোকেদের কি অবস্থা? দেখুন মশাই, সত্যি বলতে এই সুজন সাঁতরা ভয় কিছুতে পায় না, কিন্তু সাধারণ পাবলিককে তো আর এই কথা বলা যায় না। এবার বেনুদার দিকে তাকিয়ে বলেন, দেখুন মিস্টার মুখার্জি, আপনি যখন দেহগড়ে এসেই পড়েছেন, তখন ঘটনাচক্রে যখন কেসটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, দেখুন আপনি যদি কিছু করতে পারেন। বেনুদা চেয়ারে হেলান দিয়ে বলে, না শান্তিতে থাকা গেল না এই কলবাবু। বেশ, আমি দেখছি কি করা যায়, কিন্তু আপনারাও। অবভিয়াসলি আমি আপনাকে নতুন কিছু তথ্য জানলে যে অবশ্যই জানাবো। থানা থেকে বেরিয়ে নীলকমল বাবু বেশ আক্ষেপের সুরে বলেন, দিনের মানে তো মশাই, শরীরটা মাটি করে আর কি দরকার ছিল বলুন তো এইসব কিছু নিজেকে যুক্ত করে নেওয়ার? এই অচেনা শহরে আপনি কিভাবে কি করবেন বলেন তো? বেনুতে একটা ধূর্ত হাসি এসে বলে, শহরটা নতুন হতে পারে নীলকমলবাবু, কিন্তু ক্রাইম আর ক্রিমিনাল আমার কাছে নতুন কিছু না। এবার চলুন হোটেলে ফেরা যাক, বিকেলে অনেক কাজ আছে। আমি বলি, বিকালে কি কাজ আছে বেনুদা? গরমে তোর মাথাটা মনে ঠিক করে কাজ করা বন্ধ করে দিয়েছে পাশে। অপরাধ জানলাম, কিন্তু অপরাধের জায়গাটা দেখলাম না, সেটা কি করে চলে বলতো? নীলকমল বাবু অবাক হয়ে বলেন, মশাই, আপনি কি সত্যিই ওখানে যাবেন? আলবাত, তবে আপনার অসুবিধা হলে আপনাকে যেতে হবে না, আপনি হোটেলেই থাকবেন, শহরটাও করে দেখতে পারেন। নীলকমল বাবু বেনুদার কথা থামিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলেন, মানে এটি হচ্ছে না বেনুবাবু, রহস্য যেখানে ত্রিমূর্তি সেখানে, আর আপনি তো ভাবলেন কি করে আপনাকে এই মুশকিলের ভেতরে আমরা একা ছেড়ে দেব? কাব্যে নেই। তাহলে বেশ, আজ ঠিক বিকেল 5টায় তপবন পাহাড়। ইউ মিন টু সে বলে ত্রিমূর্তি? কি হলো মশাই, মুখে যে এবার মাছে ঢুকে যাবে? নিজেকে সামলে নীলকমলবাবু বলেন, এটি সেরই মশাই, যতটা ভেবেছিলাম এই যে তার চেয়েও ঢের বেশি রোমাঞ্চকর। আমরা এখন তপবন পাহাড়ের সামনে দাঁড়িয়ে। রাস্তায় আস্তে আস্তে নীলকমলবাবু ত্রিকুট পাহাড়ের সৌন্দর্য দেখে আগে থেকেই উত্তেজিত ছিলেন। এবার আবার ভগ্নগিরি তপবন পাহাড়কে দেখে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। আর সত্যি বলতে কি, আমারও যে ভালো লাগছে না তা কিন্তু একেবারেই নয়। চারিদিকে ফুটে থাকা অজস্র পলাশ গাছের বন, আর তার মাঝে এই খণ্ডগিরি তপবন। নীলকমলবাবু বলেন, মশাই, ভেবে দেখুন, কত শত বছরের ঐতিহাসিক
মূর্তি সাক্ষী হচ্ছে এই পাহাড়টা। সত্যি বসাই, এই ভাবলি এই সারা গায়ে একটা রোমাঞ্চ। বেনুতে সানগ্লাসটা ছড়িয়ে পড়ে। রামায়ণের সময় থেকে নীলকমলবাবু, এবার চলুন পাহাড়ে উঠে যান। পাহাড়ের সিঁড়ি দেখে মনে হয় পর্যটকের সংখ্যা দেহাতে কম কিছু নয়। এত পরিপাটি আর সাজানো, আধুনিকতা ছত্রে ছত্রেই বিরাজমান। ও ভাইয়া পরেশ, আমাকে তীরে তোলো ভাই। আমি পেছন ফিরে দেখি একটা সিঁড়ির ওপর নীলকমল বাবু বসে হাঁপাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওনাকে তুলে আসতে ওপরের দিকে ভিউ পয়েন্টের দিকে নিয়ে যেতে থাকি। তবে বেনুদা বহু আগেই যে সেখানে চলে গেছে সেই বিষয়ে সন্দেহ। আমরা যখন গিয়ে পৌঁছালাম দেখি বেনুদা ভিউ পয়েন্টের উঁচু একটা পাথরের স্তূপের ওপর চিত হয়ে শুয়ে পড়েছে। নীলকমলবাবু বেনুদার পাশে বসে হাঁপাতে থাকেন। বেনুদা এবার আমাকে বলে, একটা জিনিস লক্ষ্য করেছিস পার্শ্বে? কি বেনুদা? সামনে দূরে ত্রিকুট পাহাড়ের পাশ দিয়ে পূর্ণিমার গোল চাঁদ, আর আমাদের মাথার পেছনে পরন্ত সূর্যলোক। সূর্যি মামা অস্ত চলে। সত্যি এত সুন্দর দৃশ্য এর আগে আমি দেখিনি। প্রাণটা জুড়িয়ে গেল। আর একটা জিনিস লক্ষ্য করিসনি মনে হয়? এই জিনিস বেরোবো। এই ভিউ পয়েন্টের ডান দিকের ওই হনুমান মন্দির যাওয়ার রাস্তার ডান দিকে একটা আশ্রম আছে। দরজাটা পাথরের তৈরি, সেখানে কিন্তু অনেক মানুষের যাতায়াত। ভালোই হলো ভাই, যদি কোনো পূর্ণ আত্মার দেখা পাই, চলুন না যাওয়া যা বলে ওঠেন নীলকমলবাবু। বেনুদা এবার সিধে হয়ে বসে বলে, অবশ্যই যাবো নীলকমলবাবু। পূর্ণ আত্মা কি অপূর্ণ আত্মা জানি না, তবে পূর্ণ আত্মা নাকি অপূর্ণ আত্মা সেটা জানার খুব দরকার আমার। আশ্রমটা ভেতরে ঢুকে মনে হয় যেন নেপালে চলে এসেছি। সত্যি বলতে কি, এই তপবন পাহাড়ে যে এত সুন্দর একটা আশ্রম থাকতে পারে তা কল্পনাতেও আমাদের মাথায় আসে না। আমি বেনুদাকে বলি, আচ্ছা বেনুদা, এই যে বিশাল ব্যাপার, বাইরে থেকে দেখলে তো বোঝার উপায় নেই যে ভেতরটা এত সুন্দর হতে পারে। বেনুদা হাঁটতে হাঁটতে বলে, সেটাই তো দেখছিলে পার্শ্বে। কিছু দূর এগোতে দেখি বেশ কিছু মানুষ কাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমরা এগোতে গিয়ে দেখি একজন সাধু বাবা নিম গাছতলার তলায় বসে আছে, আর তাকে ঘিরে রয়েছে অজস্র মানুষ। নীলকমলবাবু বলেন, আরে এই যে সাধু বাবা কি সমস্যায়? সত্যি তাই, দেখি এক জটাজুটো গেরুয়া বসনপাড়ি সাধু বাবা বসে আছেন, আর তাকে ঘিরে আরও দুজন শ্বেত বসনধারী বাবাজি দাঁড়িয়ে আছেন। বেনুদাকে দেখি নীলকমলবাবু প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সামনে ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকতে। অগত্যা আমি আর নীলকমলবাবু ওর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ পর বাবাজি চোখ খুলে যা বললেন তা শুনতে আমরা একেবারেই রাজি ছিলাম না। রে বেটা, পরীক্ষা করতে এসেছিস? বেনুদা নিজেকে শান্ত করে বলে, বাঙালি। নদিয়ায় জন্ম আমার, আর এরপর সন্ন্যাস নিয়ে পথে পথে দেশে দেশে ঘুরে বেড়াই, অবশেষেই তব্য করে। আচ্ছা, আমরা যে বাঙালি সেটা জানেন কি করে? সাধু বাবা হবু হেসে করে হেসে বলে, আমার কাছে কিছুই অজানা নেই রে বেটা। আমিও জানি তোরা এখানে এসেছিস কেন। এরপর কিছুক্ষণ চুপ থেকে সাধু বাবা আবার বলেন, ভালোই তো মাস্টার আছিস, কেন এখানে এসে নিজের আর তোর দুটোর সঙ্গীর প্রাণ হারাবি? এই সাধনার জায়গায় যা, তোরা ফিরে যা। বেনুদা মুচকি এসে বলে, মৃত্যুর ভয় আমি পাই না বাবাজি, আর বাকি রইল ফিরে যাওয়া, সেটা না হয় সময়ের ওপরে রইল। বেশ, তোর যা ইচ্ছা। আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেনুদাকে দেখি বেশ অন্যমনস্ক। নীলকমলবাবু এবার জিজ্ঞাসা করেন,
এবার মশাই ব্যাপারটা কি বলুন তো। বেনুদা হাঁটা থামিয়ে নীলকমলবাবুর দিকে ফিরে বলেন, ব্যাপারটা যে কি সেটাই ধোঁয়াশ আমার কাছে নীলকমলবাবু। তবে একটা জিনিস বুঝতে অসুবিধা হলো না। আমি বলি, কি বেনুদা? বিষয়টা যতটা শক্ত লাগছিল এখন দেখছি সেটা তাও নাও হতে পারে। বলি মশাই, তাহলে এখন কি করবেন? সন্ধ্যা হয়ে এলো বর্ষে, হোটেলে ফেরা যাক। রাস্তায় আস্তে আস্তে আমি আর নীলকমলবাবু কথাবার্তা করলেও বেনুদা একেবারে চুপ করে যায়। টোটোতে আস্তে আস্তে আশেপাশে পলাশপুর দেখে নীলকমলবাবু বলেও আমি ভালোই বুঝতে পারছি বেনুদা এখন এসব কিছুই দরকার নেই। আমার কথাই ঠিক হলো। হোটেলে আসা অবধি বেনুদা আমাদের সঙ্গে কথা কিছুই বলেনি। খালি একবার আমাকে নীলকমলবাবুকে সঙ্গে নিয়ে আশপাশটা ঘুরে আসতে বলে, আর তারপর থেকে স্পিকটি নট অগত্যা আমরা বেরিয়ে পড়ি দেওঘর এক্সপ্লোরে। বাবা বৈদ্যনাথ মন্দিরের পশ্চিম রাস্তা ধরে এগোতে থাকি, আর নীলকমলবাবু আশেপাশের দোকান থেকে কী সব কিনতে থাকেন। অবশেষে আমি বলি, চলুন নীলকমলবাবু, এবার সুপ্রাচীন প্যারা গলিতে যাওয়া যাক। নীলকমলবাবু অবাক হয়ে বলেন, মানে সেটা কোথায় ভায়া? আসুন না। এই বলে ভদ্রলোককে প্যারা গলিতে নিয়ে যাই। আরে ভাইয়া, এখানে আমাকে আগে আনুনি কেন ভায়া? চারিদিকে পেয়ারার গন্ধে মানে মোমো করছে। এবার বলো, এই কোন দোকানে যাবে? সামনের একটা পুরাতন প্যারার দোকানে ঢুকে নীলকমলবাবু আর আমি প্যারায় কামড় দিলাম। সত্যি বলতে কি, এত সুন্দর আর সুস্বাদু প্যারা যাকে ভাষায় ব্যক্ত করা আমাদের পক্ষে সম্ভব নয়। নীলকমলবাবু একটা মনোমুগ্ধকর কামড় দিয়ে বললেন, মানে ভাইয়া, এই জীবন আমার সার্থক হয়ে গেল। মানে তোমার দাদার জন্য এই নিয়ে যেতে হবে, কিন্তু না হলে একা একা আমরা দুজনে মজা করব আর বেনুবাবু মিস করবেন, সেটা মেনে নেওয়া যায় না। আমি নীলকমলবাবুকে কিছু বলতে যাব, অমনি রাস্তার একজনের দিকে আমার নজর পড়ল। এ তো সেই তপবনের সাধু বাবা। আমি বিন্দুমাত্র দেরি না করে দোকানে টাকা মিটিয়ে নীলকমলবাবুর হাত ধরে টেনে ওই দিকে হাঁটা শুরু করলাম। নীলকমলবাবু অবাক হয়ে বললেন, এই কি হলো ভাইয়া পরেশ, কোথায় যাচ্ছ তাড়াতাড়ি? আমি তার কথা কানে না দিয়ে বলি, তপবনের সেই সাধুবাবুকে দেখতে পেলেন নীলকমলবাবু, এখন চলতে থাকুন, ব্যাপারটা দেখা দরকার। প্রাচীন প্যারাগুলির ব্যস্ত রাস্তা পেরিয়ে লোকেদের বাঁচিয়ে, বাইক থেকে নিজেদের বাঁচিয়ে আমরা এগোতে থাকলাম। প্রথমে কিছু দূর এগোতে দেখি সাধু বাবা কিছু মানুষের সঙ্গে কথা বলছেন। আমি তৎক্ষণাৎ নীলকমলবাবুর হাত টেনে নিয়ে একটা রিস্কার পেছনে গিয়ে দাঁড়ালাম। মিনিট 10 পরে সাধু বাবা এবার হাঁটা শুরু করলে মন্দিরের ভেতর ঢুকে যান। আমি আর নীলকমলবাবু আমাদের যথাসাধ্য চেষ্টা করেও সাধু বাবাকে ভিড়ের মধ্যে খুঁজে পেলাম না, কারণ পার্বতী মন্দিরে ইতিমধ্যেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এত লোকের ঢল যে এই ভিড়ে তাকে খুঁজে পাওয়া আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই এক প্রকার হতাশ হয়েই আমরা দুজন মা বগলামুখী মন্দিরের সামনের চাতালে বসে পড়ি। নীলকমলবাবু মাথা নাড়াতে নাড়াতে বলেন, ইস, মানে খুব বড় ক্ষতি হয়ে গেল ভাইয়া, এতক্ষণ মানে চেষ্টা করেও কিছু পারলাম না। আমি নীলকমলবাবুকে চাঙ্গা করার জন্য বলি, কি আর করা যাবে বলুন তো নীলকমলবাবু, আমরা তো চেষ্টা করেছি, এরপর আমাদের আর কিছু করার নেই। আমি দেখলাম নীলকমলবাবু কথাগুলো শুনলেন তো ঠিকই, কিন্তু বুঝতে পারলাম ভদ্রলোকের মেজাজ বিগড়ে গেছে। সন্ধ্যা আরতি দেখা হয়ে গেলে নীলকমলবাবু বলেন, মানে চলো ভাইয়া পরেশ, এই হোটেলে ফেরা যাক, তোমার দাদা অপেক্ষা করছে। আমরা সিংহদুয়ার দিয়ে বেরিয়ে হাঁটতে থাকি টাওয়ার চকের দিকে। নীলকমলবাবু একেবারে নিশ্চুপ। আমি কিছু বলতে যাব, অমনি পেছন থেকে একটা চেনা শব্দ কানে এলো। কি হলো নীলকমলবাবু, এত উদাস কেন? আমরা দুজন পেছন ফিরে দেখি বেনুদা। বেনুদা আমাদের কাছে এসে বলে, কি ব্যাপার, দুজনে মন্দির থেকে বেরিয়ে উদাসভাবে চললেন কোথায়? মানে আপনি কখন এলেন মশাই? আর সবচেয়ে বড় কথা, মানে এত ভিড়ে আমাদের খুঁজে পেলেন কি করে? বেনুদা তার বিখ্যাত হাসি এসে বলে, সব প্রশ্নের উত্তর পাবেন নীলকমলবাবু।
তবে তার আগে চলুন একটা নতুন জায়গায় নিয়ে যাই। নীলকমলবাবু, এটার নাম কি বলুন তো? নীলকমলবাবু মাথা চুলকে বলেন, এই না মশাই, আপনিই বলুন না। শিবগঙ্গা। আমি বলি, আচ্ছা বেনুদা, এটাই কি সেই জায়গা মানে যেখানে মহাবলী রাবণ পাতাল থেকে জল বার করে আনেন? একদম ঠিক বলেছিস পার্সে, তবে সেটা বড় কথা নয়। আসল কথাটা হলো জায়গাটা কিন্তু খুব সুন্দর। এবার নীলকমলবাবুর দিকে তাকিয়ে বলে, বেশ, বলুন নীলকমলবাবু, আপনার কি যেন একটা বলার ছিল। নীলকমলবাবু চারিদিকে তাকিয়ে আস্তে আস্তে বলেন, এই মশাই, আমরা সেই তপবনের শতবাবাকে দেখতে পেয়েছি। বেনুদা অবাক হয়ে বলে, সে কি? আরে বলছি কি মশাই, কিন্তু ব্যাড লাক, মন্দিরে এতটাই ভিড় যে আমরা তাকে হারিয়ে পেয়ে মশাই। তাই এক প্রকার নিরাশ হয়েই আমরা হোটেলে ফিরে যাচ্ছিলাম। এই বলে ভদ্রলোক একটু চুপ করে যান, তারপর বলেন, কিন্তু মশি, আপনি এখানে? বেনুদা একটা সিগারেট ধরিয়ে বলে, হোটেলে একা বসে ভাবতে ভাবতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, তাই চলে এলাম। আমি বলি, আচ্ছা বেনুদা, একটা খটকা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কটকা? কি কটকা? আচ্ছা ধরো, সাধু বাবা এখানে এত রাতে কেন, তাও আবার একা? আমরা যখন মন্দিরে তার সাথে দেখা করি তখন তার চালাপালা তার সঙ্গে ছিল, কেন বলো তো? বেনুদা হেসে বলে, দেখ, হয়তো কিছু কাজ ছিল না, তাই এসেছিলেন। বেশ, এবার চলুন নীলকমলবাবু, হোটেলে ফিরে যাক, কাল অনেক কাজ আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কি কাজ বেনুদা? বেনুদা মুচকি হেসে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে বলে, ক্রমশ প্রকাশ্য। আজ সকাল থেকেই বেনুদা নিরুদ্দেশ, এমনকি যাওয়ার আগে কিছু বলেও যায়নি। ও এরকমই। আর সত্যি বলতে কি, কিছু কিছু সময় বেনুদা ওর কাজ নিয়ে একা থাকতেই ভালোবাসে। ভাইয়া পরেশ, মানে তোমার দাদা কি এটা ঠিক করেন? মানে কমসে কম একটা বলে গেলেও তো পারেন। আমরা নাই বা গেলাম, এই জায়গাটা নতুন, যদি ওনার কোনো বিপদ টিপদ ঘটে। আমি ওনাকে আশ্বাস দিয়ে মাখন লাগানো ব্রেডে কামড় দিতে যাব, অমনি রুমের কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতে দেখি এক ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। বয়স আন্দাজ 50। আমাকে দেখে ভদ্রলোক বলেন, প্রভাত বাবু আছেন নাকি? আমি বলি, না বা, উনি তো একটু বেরিয়েছেন। যা, মুশকিল হয়ে গেল, বা ভাবলাম তার সাথে দেখা করে যাব, এখন দেখছি ফিরে যেতে হবে। বেশ, তো ফিরে যাবেন কেন, আমরা তো আছি, আসুন না, ভেতরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকিয়ে সোফাতে বসতে দিয়ে আমি নীলকমলবাবুর পাশে গিয়ে বসি। ভদ্রলোক বলেন, মানে আমার নাম প্রিয়তোষ লাহিড়ী, কলকাতায় বাড়ি, ছোটোখাটো ব্যবসা করি। নীলকমলবাবু বলেন, মানে এখানে কি শুধুই ঘুরতে? মিস্টার লাহিড়ী হাসি মুখে বললেন, হ্যাঁ, না না, আমি একটু অন্য ধাতের লোক মশাই, কর্মের সাথে ধর্মকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি। তাই এখানে এসে শুনি বিখ্যাত গোয়েন্দা প্রভাত মুখার্জি দেওঘরে এসেছেন, তাই চলে আসি। কিন্তু দেখুন, আমার সৌভাগ্য হলো না তার সাথে সাক্ষাৎকার করার। না না, এরকম বলছেন কেন? আপনি বরং কাল চলে আসুন, তার সাথে দেখা হয়ে যাবে। ভদ্রলোক যেন কিছু ভাবলেন, তারপর বললেন, যদি একটা হাফতার করি রাখবেন? আমি বলি, আবদার? হ্যাঁ বলুন না। আপনারা বরঞ্চ রাত্রিতে আমার ওখানে ডিনারটা করুন, এটা আমার বাড়িতে আপনাদের আসাও হবে, আর আপনাদের মতন স্বনাম ধন্য ব্যক্তিদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়বে, আর আলাপটাও হবে। নীলকমলবাবু এবার বলেন, দেখুন প্রিয়তোষবাবু, আমাদের না যাওয়ার কিছু নেই, কিন্তু বেণুবাবু থরি, মানে প্রভাতবাবু, ব্যাপারটা বলতে পারবো না। মিস্টার লাহিড়ী চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, বেশ ঠিক আছে, আপনারা দুজনেই আসুন,
আর প্রভাতবাবু যদি আসতে চান তাহলে আমার উপরি পাওনা। ভদ্রলোক তো চলে গেলেন, কিন্তু এদিকে নীলকমলবাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। আমি তাকে জিজ্ঞাসা করি, কি হলো সাহিত্যিকের, কিসের এত চিন্তা? ভদ্রলোক আমার দিকে গো বেচারা মুখ করে বলেন, মানে মানে ভাইয়া, যাবো তো বলে দিলাম, কিন্তু এই অচেনা জায়গায় বেণুবাবু শুনলে কিন্তু রাগারাগি করতে পারে। আমি হেসে বলি, কিচ্ছু বলবেন না নীলকমলবাবু, কারণ বেণুদা যাবে। মানে মানে ভাই, বেণুদা আমাকে ফোনে মেসেজ করেছিল যে ও বিকালের মধ্যে চলে আসছে। ব্যাস, তাহলে কুছ পারোয়া নেই। মশাই, আপনি যে যেতে রাজি হবেন সেটা আমি ভাবতেই পারিনি। বেণুদা হাঁটতে হাঁটতে বলে, কেন, ভেবেছিলেন পরিবেশটা কি আপনারা দুজন মিলিয়ে করে সেরে আসবেন নাকি? কিন্তু বেণুদা, মানে সকালে তুমি গেছিলে কোথায়? বেণুদা সামান্য মুচকি হাসে, কিন্তু মুখে কিছু বলে না। নীলকমলবাবু এবার বিরক্ত হয়ে বলেন, কি ব্যাপার বলুন তো মশাই, সেই তখন থেকে গলির ভেতর হেঁটেই চলেছি, এখনো তো লাহিড়ি বাড়ির কোনো হদিশই পেলাম না। কথাটা মন্দ বলেন নীলকমলবাবু। এই বলে কথা থামাতে হলো বেণুদাকে। দেখি মিস্টার লাহিড়ি সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখতে পেয়ে প্রিয়তোষবাবু আমাদের বাড়ির ভেতরে নিয়ে যান। বাড়ির বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরের সাজসজ্জা এত সুন্দর, আর সুন্দর কেন, সারা বাড়ির দুষ্প্রাপ্য সব জিনিস দিয়ে সাজানো। বেণুদা আবার মিস্টার লাহিড়িকে বলে, পুরন্দন জিনিসের প্রতি আপনার একটা টান আছে বোধহয়। মানে একদম ঠিকই বলেছেন প্রভাতবাবু, আসলে এটাই আমার নেশা। আসুন ভেতরে আসুন। এই বলে একটা আমাদের ড্রাইভিং রুমের মাঝখানে রাখা সোফার গিয়ে বসতে বলেন। বেণুদা সোফায় বসে বলে, এখানে কি ছোট তো কি আছেন নাকি? ভদ্রলোক মুচকি এসে বলেন, মানে আসলে আমি এখানে আসি 6 মাস হলো। আগে দিল্লিতে থাকতাম, তারপর আরও কিছু বিদেশে এদিক ওদিক ঘুরে বেড়াই, এখন আপাতত এখানেই। বেশ, তা এইখানে কেন? না মানে এক প্রকার শরীরের কথায় ভেবেই বেশ কিছুকাল ধরে উদর পীড়ায় ভুগছি, বুঝলেন না, তাই। মিস্টার লাহিড়িকে কথা থামাতে হলো, কারণটা একটা জরুরি ফোন আসার জন্য। ভদ্রলোক ফোন ধরতে পাশের ঘরে চলে গেলেন। এদিকে বেণুদা সোফা ছেড়ে ঘরের মধ্যে ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর তার মুখে বিভিন্ন ভঙ্গিমা করতে লাগলো। নীলকমলবাবু বলেন, আরে ও মশাই, রাত তো অনেক হলো, খাওয়া দাওয়ার তো কিছুই পাওয়া যাবে না তো। আপনি এই জিনিস দেখে চলেছেন, আর প্রিয়তোষবাবু ফোন কথা বলে চলেছেন, আমাদের কথাটা একটু ভাবুন মশাই। বেণুদা কিছু বলতে যাবেই অমনি মিস্টার লাহিড়ি দরজার সামনে দাঁড়িয়ে বলেন, মানে কিছু মনে করবেন না, আসুন, আপনাদের ডিনারটা রেডি। এইটা শোনার পরেই নীলকমলবাবু একবার আমার দিকে আর চোখে তাকান। এ কি করেছেন প্রিয়তোষবাবু, এত খাবারের আয়োজন? এ তো কিছুই নয়, সত্যি খাবারের এত পদ ছিল যে আমরা ঠিক করে বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে শুরু করব। বেণুদা এবার খেতে খেতে প্রিয়তোষবাবুকে জিজ্ঞাসা করে, আচ্ছা প্রিয়তোষবাবু, আপনার এইসব জিনিস কি এখান থেকে কেনা? আরে না না মশাই, এখানে সেরকম দোকান কোথায়, সবই বাইরে। তবে কি? ভদ্রলোক একটু অন্যমনস্ক হয়ে বলেন, মানে আপনি তপবন পাহাড়ের ওপর কোষ্ঠী পাত্রের রামমূর্তি দর্শন করেছেন? রামমূর্তি আছে বুঝি? একদম মশাই, বছরের একটা দিনেই সেটা বার করা হয়, রামনবমী। তাহলে বেণুবাবু, আমাদের তো মিস হয়ে যাবে, বলে ওঠেন নীলকমলবাবু। প্রিয়তোষবাবু বলেন, আমি আগের বছর তার দর্শন পাই এখানে ঘুরতে এসে। তার যেমন রূপ তেমনই দুষ্প্রাপ্য জিনিস। এই বলে আবারও অন্যমনস্ক হয়ে যান প্রিয়তোষবাবু। বেণুদার কলা খাখানানিতে হুঁশ পেরে ভদ্রলোকের, তারপর বলেন, তা মশাই, আপনারা কতদিন আছেন? বেণুদা গরম গোলাপজামটা মুখে পুড়ে বলে, মানে পরশু সকালেই আমরা বাড়ি ফিরে যাব। রাস্তায় আস্তে আস্তে বেণুদাকে দেখি খোশ মেজাজি হেঁটে চলেছে।
নীলকমলবাবু এবার জিজ্ঞাসা করেন, আচ্ছা মশাই, মানে আপনার তো কেস সলভ হলো না, তাহলে আপনি যাবেন কী করে পরশু? বেনুদা হাঁটা থামিয়ে একটা মুচকি এসে বলে, আপনারা হোটেলে ফিরেছেন নীলকমলবাবু, আমার আজকে একটা কাজ আছে, কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। এই বলেই বেনুদা সামনে রাস্তা দিয়ে সিঁড়ি হেঁটে এগিয়ে যায়। অগত্যা আমি আর নীলকমলবাবু একে অপরের মুখ দেখতে থাকি। কত শত মানুষের বিশ্বাসের বেড়াজালে জড়িয়ে আছেন প্রভু, সত্যি ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর দেখ, আমরা একটা কেস সলভ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আর উনি কত শত মানুষের সমস্যার সমাধান করছেন বলতো। বাবা বৈদ্যনাথ মন্দিরের চূড়া দর্শন করতে করতে বলে ওঠে বেনুদা, আমরা এখন মন্দিরের পশ্চিম দিকের হনুমান মন্দিরের ভেতর বসে আছি। কাল সারা রাত বেনুদাকে হোটেলে ফেরেনি, আর তার জন্যেই আমাদের ঘুমটুমও কিচ্ছু হয়নি। আজ সকাল থেকে বেনুদা ফোন করে আমাদের মন্দিরে চলে আসতে বলে, তাই তার কথা মতন আমি আর নীলকমলবাবু এখানে চলে আসি। আচ্ছা মশাই, হঠাৎ আমাদের মন্দিরে ডাকলেন কেন বলুন তো? বেনুদা ঠিক একইভাবে মন্দিরের চূড়া দেখতে দেখতে বলে, আমাদের ট্রেনটা তো সকাল 10টায়, তাই ভাবলাম সকাল সকালে বাবার বৈদ্যনাথের দর্শন করা যাক। তা আমি একা আসবো কেন, তাই আপনাদেরও ডেকে নিলাম। না, সেই ভালো করেছেন বেনুবাবু, কিন্তু প্রশ্ন হলো এই কাল রাতে। নীলকমলবাবু কথা থামিয়ে বেনুদা বলে ওঠে, রাতের তমসা আর নাই বা ঘাঁটলেন নীলকমলবাবু। আমি বলি, কিন্তু বেনুদা, কেসটার কি হলো? মানে তুমি যে বলেছিলে বাড়ি ফেরার আগে সলভ করবে। বেনুদা মুচকি এসে বলে, সে তো বউ আগেই করা হয়ে গেছে পাশে। আমি অবাক হয়ে বলি, হয়ে গেছে? হ্যাঁ, মানে তাহলে মশাই এ বলেই ফেলুন না। বেনুদা এবার তার বিখ্যাত হাসি হেসে বলে, কেন কেন নীলকমলবাবু, খুনির বাড়িতে গেলেন, তার সাথে ভুড়ি বোঝ করলেন, তাকে চিনতে পারলেন না? আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলকমলবাবু বলেন, মানে কি বলছেন মশাই, মিস্টার লাইল? আগে আমি বলি, মানে কেন বেনুদা? বেনুদা এবার হনুমান মন্দিরের সামনে থাকা রিল নিয়ে হেলান দিয়ে বলে, সে অনেক কথারে পাশে, তবে এটা জেনে রাখা ভালো, প্রবৃত্তির লোক বড় লোক, যার জন্য মানুষ কখনো কখনো রাক্ষসও পরিণত হতে পারে। কিন্তু মানে ঘটনাটা একটু বললে ভালো হতো না মশাই? শুনবেন? বেশ, তবে শুনুন। এবার বেনুদা আমাদের সামনে বসে পড়ে কথা বলতে শুরু করে। প্রথম থেকেই বিষয়গুলো আমার কাছে পরিষ্কার ছিল না। আমি ভাবতে থাকি আর খুঁজতে থাকি, কিন্তু কোনো রাস্তা বার করতে পারি না। হঠাৎ সেদিন, মানে যেদিন সন্ধ্যাবেলা আপনারা দুজন মন্দিরে গেলেন, সেদিন হোটেলে এই কেস নিয়ে ভাবতেও কিছু বুঝে উঠতে পারতাম না। তাই ঠিক করি আপনাদের কাছে না বলে গিয়ে আপনাদের চমকে দেব। কিন্তু মানে কিসের কিন্তু মশাই? এখানে এসে দেখি আপনারা সাধু বাবাকে ফলো করছেন, তাই আমিও আপনাদের পিছু নিই। কিন্তু মশাই, আমরা তো ওনাকে হারিয়ে পারি ভিড়ে। ঠিক ঠিক কথা নীলকমলবাবু, কিন্তু আমি হারাই না, আমি ওনাকে ফলো করি আর জানতে পারি। কি জানতে পারো বেনুদা? উনি একজন গোয়েন্দা বিভাগের অফিসার। আসলে উনিও ওই খুনের সমাধান করতে এখানে আসেন, তাই ছদ্মবেশে তপবন পাহাড়ে সাধু বাবা বেনে বসে আছেন। কিন্তু বেনুদা, ওনার সাঙ্গপাঙ্গরা সবাই নকল, কেউ পুলিশের লোক, কেউ ভাড়া করা অভিনেতা। কিন্তু তাহলে মশাই ওই মিস্টার লাহিড়ী খুন করেছেন সেটা বুঝলেন কি করে? গুড প্রশ্ন নীলকমলবাবু। বীরত্বেশবাবুর বাড়ি গিয়েই আমার কেমন যেন একটা সন্দেহ কাজ করতে থাকে। তারপর যখন জানতে পারি মাত্র 6 মাস তিনি এখানে এসে বসবাস শুরু করেছেন, তখন ঠিক করি ওনার সম্বন্ধে খোঁজ নেওয়া উচিত। আর সেই মতন সাধু বাবা অবিনাশবাবুকে ওনার তথ্য বার করতে বলি। আর জানতে পারি উনি আগে দিল্লি সহ বহু জায়গায় নাম বদল করে ঘুরে বেরিয়েছেন এবং ঐতিহাসিক কিছু দুষ্প্রাপ্য মূর্তি সংগ্রহ করে বিদেশের বাজারে সেটাকে পাচার করেছেন। কিন্তু বেনুবাবু, এখানে মানে কি করতে?
বেনুদা মুচকে এসে বলে, এভাবে ভুলে গেলে তো চলবে না নীলকমল বাবু। এরপর আমার দিকে ফিরে বলে, কিরে পাশে, কিছু বলতে পারবি? আমি বলি, ওই রামমূর্তিটা কি? একদম ঠিক ধরেছিস পাশে। আসলে ওনার লক্ষ্য ছিল মূর্তি চুরি করে বিদেশের বাজারে বিক্রি করা, কিন্তু তার স্বপ্নেই বাধা ফেলল এই প্রভাত মুখার্জি। মানে তাহলে মশাই ওই খুনগুলো? বেনুদা এবার গম্ভীর হয়ে বলে, সরলিপুর একটা এলে বাকিগুলো পরপর আসতে থাকে নীলকমল বাবু। মিস্টার লাহিড়ির লোভ তার দু চোখকে অন্ধ করে দেয়। তার এই মূর্তি চুরির কথাটা জানতে পেরেছে তার বাড়ির পরিচারিকা, ফলে তাকে মূর্ত হয়, আর তারপর তার দু মেয়েকেও। কিন্তু লাশ পাহাড়ে ফেললেন কেন বেনুদা? পাশে, তোর মাথা ধীরে ধীরে কিন্তু মোটা হয়ে যাচ্ছে। আসলে ওখানে লাশ ফেললে এবং তার কথা রটলে পর্যটকের সংখ্যা ও মন থেকে কমে যাবে, আর পুলিশের চোখেও তুলে দেওয়া যাবে। তাই এবার নীলকমল বাবু বিনয়ের সুরে বললেন, মানে লাস্ট কোশ্চেন প্লিজ। অবশ্যই। আপনি এত কিছু বুঝলেন কি করে মশাই? বেনুদা হো হো করে হেসে বলে, শুধু ঘুরে বেড়ালে গোয়েন্দাকে চলে না মশাই, তার সঙ্গে চাই বিচক্ষণতা। তার ফলেই ওনার বাড়ি গিয়ে একটা জিনিস দেখতে পাই, যেটা গত মাস কলকাতা থেকে চুরি হয়। ব্যাস, আমি সেই বুঝে পরবর্তী চাল চালিয়ে ফেলি। রাতে তপবন পাহাড়ে আমি আর অবিনাশ বাবু সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে মিস্টার লাহিড়ী আর তার সাঙ্গপাঙ্গদের ধরি। নীলকমল বাবু এবার একটা দন্তবিকর্ষিত হাসি এসে বলেন, মানে তাহলে মশাই আপনাকেও বৈদ্যনাথ বলতে হচ্ছে? বেনুদা অবাক হয়ে বলে, কেন? মানে বাবা বৈদ্যনাথ যেমন মানুষের মনের আর শরীরের ব্যাধি দূর করেন, তেমনি কিন্তু আপনিও এই সমাজের ব্যাধি দূর করেন। এসব বলবেন না নীলকমল বাবু, আমরা তিনার ছায়া মাত্র, বাকিটা উনি। এই বলে বাবা বৈদ্যনাথ মন্দিরের চূড়া লক্ষ্য করে মাথা ঝুঁকিয়ে করজোরে প্রণাম করে শিক্ষক তথা গোয়েন্দা তথা আমাদের গর্ব প্রভাত মুখার্জি, থরি বেনুদা।